হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো এবং সুস্থ আছো এবং তোমাদের প্রত্যেককে স্টাডি বুকস আই চ্যানেলে অনেক অনেক স্বাগত। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা তোমাদের ক্লাস 10 এর ভূগোলের একদম প্রথম অধ্যায়টা পড়ব। প্রথম দিন ক্লাসে আমরা কি পড়েছিলাম? সেখানে আমরা অবরোহণ, আরোহণ, পর্যায়ন এই সমস্ত প্রক্রিয়াগুলো সম্পর্কে পড়েছিলাম। এবার তোমাদের প্রথম অধ্যায় যেটা পড়তে হবে, সেখানে নদী, বায়ু এবং হিমবাহ এই তিনটে প্রক্রিয়ার ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ সম্পর্কে পড়তে হবে। আজকে আমরা পড়বো নদীর কাজ সম্পর্কে। দেখো, নদীর কাজ সম্পর্কে পড়ার আগে আমাদের নদী সম্পর্কে একটু জেনে নিতে হবে। এবার তোমাকে যদি বলা হয় নদী কি, তুমি হয়তো বলতে পারবে সেটা কি, কিন্তু এই নদী সম্পর্কে অনেক কিছু আমাদের জানতে হবে, যেখান থেকে কিন্তু 2 নম্বরে কোশ্চেন পরীক্ষায় আসতে পারে। দেখো, ক্লাস কিন্তু আমরা একদম ডিটেলস করব, যেটা তোমাদের আগেই বলেছিলাম, একদম ডিটেলসে আমরা ক্লাসগুলো করব, যাতে একটাও কোশ্চেন পরীক্ষায় মিস না হয়ে যায়। এবার সাজেশন করে আমরা পড়লেই পড়তে পারি, কিন্তু সাজেশন করে পড়লে আমরা সব কোশ্চেন পরীক্ষায় করে আসতে পারবো না। আর ডিটেলস যদি আমরা পড়ি, আমাদের কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে। অনেক জিনিস না পড়লেও আমাদের যদি সেটা কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আমরা কিন্তু পরীক্ষায় লিখে আসতে পারবো। এই কারণে তোমাদের আমি ডিটেলস ক্লাসগুলো করাচ্ছি। আমরা প্রতিদিন অল্প অল্প করে পড়বো, কিন্তু ডিটেলসে পড়বো, যাতে কোনো কোশ্চেন মিস না যায়। বোঝা গেছে? চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা একটা হেডিং দিয়েছি নদীর কাজ। তো নদীর কাজ জানার আগে আমাদের জানতে হবে নদীটা আসলে কি। নদীটা আসলে কি? দেখো, নদী আমরা সবাই দেখেছি। কেন দেখেছি? কারণ আমরা যে রাজ্যে বাস করি, পশ্চিমবঙ্গ, এই পশ্চিমবঙ্গ রাজ্যে প্রচুর নদী ছিঁড়িয়ে ছড়িয়ে রয়েছে। আমাদের বাড়ির আশপাশে, মানে আমাদের নয়, প্রত্যেকেরই বাড়ির আশপাশে কোনো না কোনো নদী রয়েছে। 2-5 কিমির মধ্যে কোনো না কোনো নদী আমরা দেখতে পাই। তো আসলে এই নদীটা কি? আমরা দেখতে পাই নদী হচ্ছে একটা জলাধার, একটা দীর্ঘ লম্বা একটা জলাধার। এবার স্বাভাবিকভাবে আমরা যদি স্বাভাবিক চোখে দেখি, আমরা এর দুই দিক কিন্তু দেখতে পাবো না, যে কোথা থেকে আসছে কোথায় গিয়ে মিশছে, এটা কিন্তু আমরা দেখতে পাবো না সেই নদীটার ক্ষেত্রে। কেন পাবো না? কারণ একটা দীর্ঘ জলাধার। এবার তুমি যখন একটা পুকুর বা একটা হ্রদ এই সমস্তগুলো লক্ষ্য করবে, তার একটা শেষ প্রান্ত এবং 2 প্রান্ত তুমি দেখতে পাবে, কিন্তু একটা নদীর ক্ষেত্রে দেখতে পাবে না। তাহলে নদীকে আমরা কি বলবো? একটা দীর্ঘ জলাধার। এবার একটা নদীর উৎসও আছে, মোহনাও আছে। সেই নদীটা কোথাও না কোথা থেকে উৎপত্তি লাভ করেছে। বেশিরভাগ নদী কোথা থেকে উৎপত্তি লাভ করে? বরফ গলা জল থেকে। এই বরফ কোথায় থাকে? বরফ থাকে পর্বতের চূড়ায়। তাহলে বেশিরভাগ নদী কোথা থেকে উৎপত্তি লাভ করছে? পর্বতের চূড়া থেকে, যেখানে বরফটা জমছে। সেই বরফ গোলা জল থেকে বেশিরভাগ নদী উৎপত্তি লাভ করছে। এছাড়াও আমাদের ভারতের, বিশেষ করে দক্ষিণ ভারতে বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে উষ্ণতা অনেক বেশি থাকে, বা নিরক্ষ অঞ্চলের আশপাশের যে অঞ্চলগুলো রয়েছে, সেখানকার বেশিরভাগ নদী উৎপত্তি লাভ করছে আবার বৃষ্টির জল থেকে। কারণ নিরক্ষ অঞ্চলে আমরা জানি বৃষ্টিপাতটা বেশি হয়। তো নদী নদী 2 ভাগে উৎপত্তি লাভ করতে পারে, কোনো বরফ গোলা জল থেকে, অথবা বৃষ্টিপাতের জলে, অথবা নদী কোনো উঁচু অঞ্চলে বড় হ্রদ থেকে উৎপত্তি লাভ করতে পারে। ওকে, তাহলে একটা নদীর ক্ষেত্রে আমরা কি পেলাম? এর একটা উৎস পেলাম, এর একটা মোহনা পেলাম। এবার দেখো, নদী কিন্তু কেউ তৈরি করেনি, এটা প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে। তাহলে আমরা নদীকে বলতে পারি একটা প্রাকৃতিক জলাধার, যার উৎস আছে, মোহনা আছে। এবং তুমি খেয়াল করবে, একটা নদী সব সময় উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চলে প্রবাহিত হয়, অর্থাৎ ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়। এটাও আমরা জানি। তাহলে নদীর সংজ্ঞাটা আমরা এইভাবে দিতে পারি, যে প্রাকৃতিক জলাধার যার উৎস এবং মোহনা রয়েছে, এবং যেটা ভূমির ঢাল বরাবর প্রবাহিত হয়, দীর্ঘ একটা পথ ধরে প্রবাহিত হয়, সেই প্রাকৃতিক জলধারাকে আমরা কি বলি? নদী। যার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি গঙ্গা নদী। ওকে, এবার দেখো, এইখানে একটা প্রশ্ন আমাদের মাথায় আসলো। আমরা তো জানি গঙ্গা নদী, কিন্তু এই গঙ্গা নদী আমাদের রাজ্যতে যখন প্রবাহিত হচ্ছে, নাম হয়ে যাচ্ছে ভাগীরথী নদী। আবার তুমি দেখবে আমাদের রাজ্যে অনেক নদী রয়েছে, চূর্ণী নদী, জলঙ্গি নদী, এরকম প্রচুর নদী কিন্তু রয়েছে, দামোদর নদ রয়েছে। এবার কোশ্চেন হচ্ছে, তাহলে এই নদীগুলো তো নদী, কিন্তু এইগুলো তো আকারে ছোট, তাহলে এইগুলোকে আমরা কি নাম দিব? এই আকারে ছোট নদীগুলোকে আমরা বলবো উপনদী
উপনদী এবং শাখা নদী। উপনদী এবং শাখা নদী, দেখো দুটো টার্ম পেলাম আমরা, একটা পেলাম উপনদী, একটা পেলাম শাখা নদী। তাহলে উপনদী বা কি, শাখা নদী বা কি, সেটা একটু জেনে নিতে হবে। তো ফার্স্টে আমরা একটা নদী আঁকি, এই ধরো আমাদের নদী, এই ধরো আমাদের একটা নদী, এটা ধরো একটা পর্বত, এখানে বরফ জমেছে, এই বরফ থেকে নদীটা সৃষ্টি হয়েছে এবং উঁচু অঞ্চল থেকে নিচু অঞ্চল নদীটা প্রবাহিত হচ্ছে। এখানে ধরো সমুদ্র বা কোনো হ্রদ রয়েছে, সেই হ্রদটা হচ্ছে নদীর মোহনা, বা সেখানে নদীটাকে মিশেছে। ওকে, এবার কথা আসছে উপনদী ও শাখা নদী। উপনদী কাকে বলবো, শাখা নদী কাকে বলবো? এইখানে ধরো আরো একটা পর্বত শৃঙ্গ রয়েছে, এখান থেকে ধরো একটা নদী উৎপত্তি লাভ করেছে, সেই নদীটা এসে এই নদীর সঙ্গে মিশে গেছে এবং মেশার পর এই নদীর সঙ্গেই প্রবাহিত হচ্ছে। এরকম এই দিক থেকেও আর একটা নদী আসছে, সেও এসে কিন্তু এই বড় নদীটার সঙ্গে মিশেছে এবং বড় নদীটা জল দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে নদীগুলো আসছে, এই নদীগুলোকে আমরা বলবো কি, উপনদী। উপনদী, আশা করি বোঝা গেছে। তাহলে উপনদী কি, অন্য কোনো জলাধার থেকে বা অন্য কোনো অঞ্চল থেকে সৃষ্ট যখন কোনো নদী মূল নদীতে এসে মিশছে এবং মূল নদীর জলের সঙ্গেই প্রবাহিত হচ্ছে, তখন সেই নদীকে আমরা বলবো উপনদী। বোঝা গেছে? এবার উপনদীটা আমরা বুঝলাম, তাহলে শাখা নদী এবার আমরা কাকে বলবো? শাখা নদীও খুব সহজ, যখন একটা মূল নদী প্রবাহিত হচ্ছে, সেই নদী থেকে যখন কিছু জলাধার আলাদাভাবে আবার প্রবাহিত হচ্ছে, তখন এই নদীগুলোকে আমরা বলছি কি, শাখা নদী। মূল নদী থেকে যে জলাধার আলাদাভাবে প্রবাহিত হচ্ছে, তখন সেই জলাধারকে আমরা বলছি শাখা নদী। তাহলে উপনদী এবং শাখা নদী, এই বিষয়টা তোমাদের আশা করি বোঝা গেছে। ওকে, বোঝা গেছে। এবার যেটা বুঝতে হবে সেটা হচ্ছে নদী অববাহিকা কি। নদী অববাহিকা কি, দেখো এই যে একটা অঞ্চল দিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে, আচ্ছা বোর্ডটা একটু ক্লিন করে দিই। আচ্ছা, এই নদীটা দেখতে পাচ্ছি আমরা, এই একটা পুরো অঞ্চল জুড়ে প্রবাহিত হচ্ছে, এই যে এই অঞ্চলটা পুরোটা নিয়ে নদীটা প্রবাহিত হচ্ছে। আচ্ছা, কালিটা আমি চেঞ্জ করছি। দেখো এই একটা অঞ্চল জুড়ে নদীটা প্রবাহিত হচ্ছে, এই একটা অঞ্চল জুড়ে নদীটা প্রবাহিত হচ্ছে, এই পুরো অঞ্চলটাকেই বলা হচ্ছে নদী অববাহিকা। কি বললাম? নদী যে অঞ্চল জুড়ে প্রবাহিত হচ্ছে, সেই পুরো অঞ্চলটাকে বলা হচ্ছে নদী অববাহিকা, কারণ এই অঞ্চলটা পুরোটাই নদীটার উপর নির্ভর করে চলাচল করছে। এই নদীটার পলি সঞ্চয় হয়ে এখানে সমভূমি গড়ে উঠেছে, সেই সমভূমি অঞ্চলে কৃষিকাজ করা হচ্ছে, এই আশপাশের অঞ্চলে মানুষরা নদীটাকে ব্যবহার করছে বিভিন্ন কাজে। তো এই পুরো অঞ্চলটাকে একসঙ্গে তাই বলা হচ্ছে নদী অববাহিকা। ওকে, নদী অববাহিকা, একটা মূল নদী, তার সঙ্গে যে শাখা নদী উপনদী রয়েছে, এই পুরো একটা যে অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, পুরো অঞ্চলটাকে বলা হচ্ছে নদী অববাহিকা। আর নদী উপত্যকা কি? উপত্যকাটা খুব সহজ, এই যে নদীটা প্রবাহিত হচ্ছে, এর আশপাশের যে উচ্চভূমি রয়েছে একদম নদীর ধার বরাবর, এই উচ্চভূমিটাকে বলা হচ্ছে নদী উপত্যকা। ওকে, এটুকু বোঝা গেছে। পুরো অঞ্চলটা হচ্ছে নদীর অববাহিকা, আর এই আশপাশের যে অঞ্চলটুকু রয়েছে এইটাই হচ্ছে নদীর উপত্যকা। এই অঞ্চলটাই হচ্ছে একটা নদীর উপত্যকা। ওকে, এবার যেটা জানতে হবে সেটা হচ্ছে জলবিভাজিকা। বিভাজিকা মানে হচ্ছে বিভাজন করা, জলটাকে বিভাজন করছে, যে এখানে নদীটাকে যে বিভাজন করছে। এবার এইটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে যে নদীকে কিভাবে বিভাজন করা হচ্ছে। দেখো এই ধরো একটা পাহাড় রয়েছে, এই ধরো একটা পর্বত রয়েছে। ওকে, এই ধরো একটা পর্বত রয়েছে। এবার দেখো এই পর্বতের এইখানে ধরো বরফ জমেছে এবং বরফ জমার ফলে এইভাবে একটা নদী সৃষ্টি হয়েছে। ওকে, আবার এইখানে বরফ জমার ফলে এইভাবে একটা নদী সৃষ্টি হয়েছে। পর্বতের দুই দিকে দুটো নদী চলে গেছে। তাহলে কি হচ্ছে, এই যে পর্বতটা কিন্তু নদীগুলোকে ভাগ করে দিচ্ছে দুই দিকে দুটো। এই মাঝের যে পর্বত বা উঁচু ভূমি, সেই উঁচু ভূমিটাকে বলা হচ্ছে জলবিভাজিকা, যেটা জলটাকে বিভাজন করছে।
ব্যাস, ক্লিয়ার? জাস্ট এইটুকু। যে উচ্চভূমি জলটাকে বিভাজন করছে বা নদীটাকে দুই দিকে বিভাজন করে দিচ্ছে, সেই উচ্চভূমিটাকে বলা হচ্ছে জলবিভাজিকা। একটা দুর্দান্ত উদাহরণ আমরা দিতে পারি জলবিভাজিকা, সেটা হচ্ছে হিমালয় পর্বত। সেটা কি? হিমালয় পর্বত। এবার হিমালয় পর্বতের উত্তর দিকটা মানে তিব্বতের দিকটা, ওখানে হিমালয় থেকে উৎপন্ন নদীগুলো তিব্বতের দিকে চলে গেছে, আর এই দিকে নদীগুলো ভারতের দিকে চলে আসছে বা পাকিস্তানের দিকে চলে গেছে বা বাংলাদেশের দিকে চলে গেছে। তো হিমালয় পর্বতটা কি? একটা জলবিভাজিকার রূপে কাজ করছে। আবার আমাদের ভারতের দক্ষিণ দিকে যদি আমরা বিন্ধ্যা পর্বতকে দেখি, আমরা পশ্চিমঘাট পর্বতকে দেখি, এগুলো কিন্তু জলবিভাজিকার রূপে কাজ করছে। আবার শ্রীলঙ্কার পর্বতটা রয়েছে ঠিক শ্রীলঙ্কার মাঝখানে, তাই মাঝখান থেকে নদীগুলো কি হচ্ছে, দুই দিকে সমুদ্রের দিকে চলে যাচ্ছে। তো শ্রীলঙ্কার মাঝখানে যে পর্বতগুলো রয়েছে সব কিন্তু জলবিভাজিকার রূপে কাজ করে। বোঝা গেছে এইটুকু? মাঝের যে উচ্চভূমিটা জলকে বিভাজন করছে দুই দিকে, সেই উচ্চভূমিটাকে বলা হবে জলবিভাজিকা। এবার আমাদের দেখো পড়ার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে নদীর কাজ পড়তে হবে, নদীর ক্ষয় কাজ এবং নদীর সঞ্চয় কাজ। দেখো আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে নদীর ক্ষয় কাজ এবং নদীর সঞ্চয় কাজ। এবার দেখো সব নদীতে কিন্তু ক্ষয় কাজ বা সঞ্চয় কাজ আমরা দেখতে পাবো না। আমরা নদীর ক্ষয় কাজ এবং সঞ্চয় কাজ একমাত্র দেখতে পাবো যে নদীগুলো হচ্ছে আদর্শ নদী। এবার আদর্শ নদী কাকে বলে একটা উদাহরণ আগে দিয়ে দিই। একটা আদর্শ নদীর উদাহরণ হলো গঙ্গা। গঙ্গা হলো একটা আদর্শ নদী। এই আদর্শ নদীর ক্ষেত্রে আমরা ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ দেখতে পাবো। আমাদের পরীক্ষায় আসবে ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ, এটাই আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার তাহলে আদর্শ নদী আমরা কাকে বলবো? একটা নদী যেখানে ক্ষয়, বহন এবং সঞ্চয় তিনটে কাজই দেখা যাবে, সেই নদীকে আমরা বলবো আদর্শ নদী। এবার একটা নদীর ক্ষয় কাজ কখন দেখা যায়, বহন কাজ কখন দেখা যায়, সঞ্চয় কাজ কখন দেখা যায়, সেটা আমাদের জানতে হবে। তার আগে আমরা একটা নদী এঁকে নিই। আদর্শ নদী, পাহাড় থেকে সৃষ্টি হবে একটা আদর্শ নদী। ওকে, একটা আদর্শ নদী। এই ভূমির ঢাল এটা, এদিকে ভূমির ঢাল এইভাবে রয়েছে। এবার এইখানে করে ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। দেখো একটা নদীর একদম উচ্চ প্রবাহ বা পার্বত্য প্রবাহ, সেখানে কিন্তু নদী ক্ষয় করবে, কারণ ভূমির ঢালটা অনেক বেশি, নদী কিন্তু কিছু সঞ্চয় করতে পারবে না, নদীটা গভীরভাবে প্রবাহিত হবে আর নদীর ব্যাসার্ধটা কম হবে। মানে দৈর্ঘ্যটা, যেটা দৈর্ঘ্য বা ব্যাসার্ধ আমরা বলি, সেই লেন্থ ব্যাসার্ধটা কিন্তু কম হবে। যত নদী সমভূমির দিকে আসতে থাকবে নদীর দিকে ব্যাসার্ধ বাড়তে থাকবে। তোমরা কেউ উত্তরাখণ্ড গেছো কিনা জানি না, বা পাহাড়ে বেড়াতে গেছো কিনা জানি না, সেখানে নদীগুলোকে দেখবে অনেক সরু ভাবে প্রবাহিত হচ্ছে এবং নদীর স্পিড, জলের স্পিড দেখবে অনেক বেশি থাকে। তো জলের স্পিড বেশি হলে স্বাভাবিকভাবে কিছু সঞ্চয় হবে না, ক্ষয় করে প্রবাহিত হবে। তাই পার্বত্য প্রবাহে নদী কিন্তু ক্ষয় কাজ করে থাকে। এরপরে যেই পার্বত্য প্রবাহটা পার করবে তার ঠিক মাঝে যে প্রবাহিত হবে, এই জায়গায় নদী কিন্তু বহন করবে, এখানেও কিন্তু সঞ্চয় করতে পারবে না, কারণ এখানে ঢালটা মোটামুটি ভালোই থাকে। এই যে পার্বত্য প্রবাহে যে ক্ষয়টা করলো, সেই ক্ষয়জাত পদার্থগুলোকে এই মধ্য প্রবাহে বহন করবে এবং নিম্ন প্রবাহ বা সমভূমি অঞ্চলে গিয়ে নদী সেই পদার্থগুলোকে সঞ্চয় করবে এবং এই সঞ্চয়ের ফলেই কিন্তু নিম্ন প্রবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলো সৃষ্টি হয় বা সমভূমিটা সৃষ্টি হয়েছে। ওকে, গঙ্গা নদীর ক্ষেত্রে আমরা এই তিনটে প্রবাহই দেখতে পাই, তাই গঙ্গা নদীকে আমরা কিন্তু একটা আদর্শ নদী বলে থাকি। গঙ্গা নদীর ক্ষয় কাজ, বহন কাজ এবং সঞ্চয় কাজ তিনটেই দেখা যায়। তাহলে বোঝা গেছে আদর্শ নদী। আমাদের যেটা পড়তে হবে, এই আদর্শ নদী সম্পর্কে পড়তে হবে এবং আদর্শ নদীর ক্ষয়জাত ভূমিরূপ আর সঞ্চয়জাত ভূমিরূপগুলোকে পড়তে হবে। এটাই ছিল আমাদের। নেক্সট দিনের ক্লাসে আমরা এটা পড়বো, নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলো পড়বো। অল্প অল্প করে পড়বো যাতে পুরোটাই মনে থাকে আমাদের, দ্বিতীয়বার যেন পড়তে না হয় এবং যাতে আমরা ভুলে না যাই, সেই জন্য অল্প অল্প করে পড়বো। ওকে, নেক্সট ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে নদীর ক্ষয়জাত ভূমিরূপগুলো। আচ্ছা, গঙ্গা নদীর গতিপথটা একটু তোমাদের বলে দিই। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য হচ্ছে 2525 কিমি। গঙ্গা নদী উৎপত্তি লাভ করছে গঙ্গোত্রী হিমবাহ থেকে। গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করছে
এবং উৎপত্তি লাভ করার পর এইখানে একটা জায়গা রয়েছে হরিদ্বার। এই হরিদ্বার পর্যন্ত হচ্ছে গঙ্গার পার্বত্য প্রবাহ। এরপরে হরিদ্বার থেকে সোজা চলে যাচ্ছে বিহারের রাজমহল পাহাড়। এই বিহারের রাজমহল পাহাড় পর্যন্ত হচ্ছে গঙ্গার মধ্য প্রবাহ, এবং রাজমহল পাহাড় থেকে একদম বঙ্গোপসাগর পর্যন্ত হচ্ছে গঙ্গার নিম্ন প্রবাহ। ওকে, আর এই গঙ্গা হচ্ছে একটা আদর্শ নদী, যার মধ্যে আমরা তিনটে প্রবাহ দেখতে পাই, এবং গঙ্গা নদীতে যে সমস্ত ভূমিরূপগুলো সৃষ্টি হয় সেই সমস্ত ভূমিরূপগুলো আমরা কিন্তু পড়বো এখানে করে। ঠিক আছে, ক্ষয়জাত ভূমিরূপ এবং সঞ্চয়জাত ভূমিরূপ। আশা করি বোঝা গেছে যেটুকু পড়ালাম। নেক্সট ক্লাসে আমরা ক্ষয়কাষ্টা সম্পর্কে পড়বো। আর একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হচ্ছে জলচক্র। জলচক্রটা আর কিছুই নয়, এই যে মেঘ হচ্ছে, মেঘ কিভাবে হচ্ছে, বাতাসে যখন তাপমাত্রা বা আবহাওয়া তাপমাত্রা বেশি থাকছে, জল কি হচ্ছে, বাষ্প হয়ে মেঘ হচ্ছে, সেই মেঘ আবার জল হচ্ছে, এই যে একটা চক্রাকার পদ্ধতি, এটা হচ্ছে জলচক্র। এটা অনেক বইয়ে রয়েছে তোমাদের। তো যেটুকু পড়ালাম আজকে আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা কি পড়বো, নদীর ক্ষয়কাষ্টা সম্পর্কে পড়বো, এবং এইভাবে অল্প অল্প করে পড়ে পড়ে আমরা সিলেবাসটাকে শেষ করব। চলুক, যতদিন ক্লাস চলছে চলুক, তোমরা ক্লাসটা অল্প অল্প করে করো, দেখবে ক্লাসের মধ্যেই পড়া রেডি হয়ে যাবে। আজকে সামান্য কিছু জিনিস পড়লাম, নদী কাকে বলে, উপনদী, শাখা নদী, জলবিভাজিকা, নদী উপত্যকা, অববাহিকা, ব্যাস। এই সামান্য একটু জিনিস আজকে আমরা পড়লাম। নেক্সট ক্লাস আমাদের একটু লং হবে ক্লাসটা, কারণ ওখানে অনেক কটা ভূমিরূপ রয়েছে, 7-8টা ভূমিরূপ রয়েছে, এবং 7-8টা ভূমিরূপ সম্পর্কে আমাদের ডিটেলস পড়তে হবে। ওকে, আশা করি বোঝা গেছে। চলতে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং অবশ্যই ভিডিও লাইক করে দিও।